আচ্ছা, তুমি মেডিকেল অ্যাসপেক্ট একটু বলো দেখি। মেডিকেল অ্যাসপেক্ট, তাহলে মনে করো মানুষের এই মেডিকেল সায়েন্সে বলে যে, আমি এক্সাম্পল দিই, মনে করো ছ্যাঁকা খাইছে, যেটা একটা ভেরি সিগনিফিকেন্ট মানে কন্ট্রিবিউটর, মানে টিনেজ বছরে 18 বছরের একটা ছেলে 16 বছরের একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু সামহাও তাদের ফুলফিল হয়নি। এখন এই জন্য ছেলেটা ডিপ্রেসড। এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে? ডাক্তার সান্ত্বনা দেয়, কথাবার্তা বলে। তারপরের সেশনে যদি সাইকিয়াট্রির কাছে যায়, সাইকিয়াট্রি কথা বলে, সান্ত্বনা দেয় প্রথম দফায়, কিন্তু কাজ যদি না হয়, সে সান্ত্বনা তো ফ্যামিলি থেকেই দিতেছিল। ফ্যামিলি থেকে সান্ত্বনা দিয়ে কাজ হয় না দেখে তো ডাক্তারের কাছে গেছে। কাজে বাই দ্য টাইম তুমি ডাক্তারের কাছে গেছো, অলরেডি কাউন্সিলিং পার্ট ইজ ফেলিং। তখন ডাক্তার কি করে? ওষুধ দেয়। এখন যদি ওষুধে কাজ করে, ওষুধ যে কাজ করে না তা তো না, ওষুধ কিন্তু কাজ করে, সবার ক্ষেত্রে 100% করে না। মনে করো ফর ডিসকাশন সেক 80% কেজে অথবা 60% কেজে মনে করে কাজ করে, কাজ তো করে। তাহলে ভালোই কাজ করে। হ্যাঁ, তাহলে সেইটা পসিবল মেকানিজম কি? সেটা হচ্ছে আপনার ওই হরমোন ব্যাপারগুলো। না, নিউরোট্রান্সমিটারে যাওয়ার আগে আমি বিহেভিয়ারাল অংশতে থাকি। আমরা নিউরোট্রান্সমিটার অংশ অথবা ব্রেইনের পার্টে যাব আমরা পরে। কিন্তু এটা মনে করো, তাহলে বেসিক্যালি যদি বিহেভিয়ারাল অ্যাসপেক্টে বলি, জিদ্দি মানুষকে লেস জিদ্দি বানাচ্ছে, এটা একটা ওয়ে। আরেকটা হলো সাপ্রেস অল ইউর ইমোশন, গুড এন্ড ব্যাড বোথ। তুমি ছ্যাঁকা খেয়ে তোমার মানে মন খারাপ হয়ে আছে, এটা তো একটা ইমোশন, ঠিক না? এখন তুমি সিলেক্টিভলি যদি এটা না কমাইতে পারো, নন সিলেক্টিভলি সবগুলা কমাও, তোমার দুঃখ, ব্যথা, পেইন, তারপরে তোমার অ্যাওয়ারনেস, তোমার অ্যাওয়েকনেস, এভরিথিং কমাই দাও একটা ওষুধ দিয়ে। মনে করো একদম ঘুম পাড়ায় রাখতেছো, ইউ আর সাপ্রেসিং নন স্পেসিফিক্যালি এভরিথিং। দ্যাট অলসো ওয়ার্কস। তাহলে একটা হলো তোমাকে নাম বানাই দাও ওষুধ দিয়ে, টেম্পোরারি, বলে না ঘুম হলো আলটিমেট ওষুধ। এই সাইকিয়াট্রিক, ভালো করে ঘুমালে অনেক জিনিস বডি রিসেট হয়। এখন তুমি যদি ওষুধ দিয়ে তাকে নাম বানাই দাও, আর আরেকটা হলো তুমি যদি ওষুধ দিয়ে তাকে ভুলাই দাও, অ্যামনেস্টিক বানাই দাও। কারণ কিছু কিছু ওষুধ আছে তোমার নিজের অজান্তেই হোয়াটস গোয়িং অন তোমাকে নিজের অজান্তেই ভুলাই দেয়। যেমন অ্যামনেসিয়া হয় না অনেক ওষুধে, ইভেন সিম্পল বেনেডিল খাও না, এই যে অ্যালার্জি, হ্যাঁ অ্যান্টিহিস্টামিন তুমি খাও, দেখবে যে চাবি কই রাখছো মনেই থাকবে আমি চাবিটা কই রাখছি। মনে করো তুমি, হ্যাঁ না তুমি তো বেনেডিল খাইলা, মনে করো তোমার চশমাটা কই রাখছো আর চাবিটা কই রাখছো। তুমি বেনেডিল খাওয়ার 2 ঘন্টা পরে চশমা রাখছো। মনে করো বেনেডিল যখন বডিতে সবচেয়ে বেশি ভাবে ধরছে 2-3 ঘন্টা পরে, ওই সময় তুমি চাবিটা রাখছো, পরের দিন সকালে ওইটা তুমি মনেই করতে পারবে না চাবিটা কই রাখছি জানো। এই যে এটা একটা গুড এক্সাম্পল অফ অ্যামনেসিয়া। ধরা পড়ে না কিন্তু, আমি জাস্ট যারা ভিউয়ার তাদেরকে কেয়ারফুলি অবজার্ভ করলে তারা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে তুমি যদি কোনো ওষুধ দিয়ে তাকে ভুলাই দাও, তাহলে তোমাকে সবার আগে বলছি, তুমি যদি নাই চাও, ইউ নেভার সি হোয়াট ইউ আর মিসিং। তাহলে তোমার ডেজায়ার অংশটাই যদি ব্লান করে দাও, তাহলে তুমি অরিজিনাল যেটা তোমাকে কষ্ট দিচ্ছিল সেই কষ্টটাই ভুলাই দেওয়ার মতো। তাহলে এই ওষুধটা পসিবলি এইভাবে হলো বিহেভিয়ারাল মেকানিজম। তারপর ওষুধের মানে ফার্মাকোলজি, ব্রেইন, নিউরোট্রান্সমিটার, ওটা তো আমরা মেডিকেল যারা কথা বলবো পরের স্টেপে। তাহলে আমার কমন সেন্স হলো, এই জন্য সাইকিয়াট্রিক ওষুধগুলো সাধারণত নাম করে ফেলে, সেন্সেশন নাম করে ফেলে। তারপর অনেকে বলে অ্যালকোহল ইজ এ গুড ওয়ে টু গেট রিড অফ ডিপ্রেশন। কিন্তু প্রবলেম হলো অ্যালকোহল বন্ধ করার পরে অ্যালকোহল বন্ধটা ইটসেলফ আরো ডিপ্রেশন করে। এখন তুমি কতক্ষণ অ্যালকোহলের উপর রাখবা নিজেকে? ফর এক্সাম্পল, অ্যালকোহল টেম্পোরারি খাইলে তোমার মেকানিক্যালি মানে ইউফোরিয়া হয়, ওই ইউফোরিয়ার মধ্যে তোমার ওই দুঃখ ইউ ক্যান ইগনোর ইট। বেসিক্যালি এই যে তুমি অ্যাসিড দিলে অ্যালকালি কমবে, আর অ্যালকালি দিলে অ্যাসিড
কমবে। এটা দুইটা রেসিপ্রোকাল সম্পর্ক। তুমি যদি আর্টিফিশিয়ালি কাউকে কেমিক্যাল দিয়ে তাকে হাসাও, মনে করো লাফিং গ্যাস, অ্যালকোহল তো ব্রেনের মধ্যে লাফিং গ্যাসের মতো, মনে করো তোমাকে জাস্ট ইউফোরিয়া করতেছে। সেই ইউফোরিয়াটা তুমি যদি 1 মাস মতো খাওয়াও কাউকে, ফর এক্সাম্পল, তাহলে হয়তো সে দুঃখটা ভুলে যাবে। আচ্ছা, কিন্তু প্রবলেমটা কি হবে, এটা বন্ধ করো অ্যালকোহল অথবা ইউফোরিওজেনিক, সাধারণত মানুষ ড্রাগও নেয় এই কারণে। এই ধরো অ্যামফেটামাইন, হেরোইন, দুঃখ থেকে নেয় না, বিষাদ থেকে। কোকেইন। ওদিকে যাচ্ছি না, ওটা আরো অনেক বড় সাবজেক্ট, মানে সাবস্টেন্স। কিন্তু তুমি ওগুলা করে আর্টিফিশিয়ালি তোমার মুডটাকে অন্য ডিরেকশনে এলিভেট করতে পারো, তখন একে অপরকে কাটাকাটি করে তোমার অ্যাটলিস্ট ওই ডিপ্রেশনটা তুমি বলতে পারবা। কিন্তু প্রবলেম হলো ড্রাগটা বন্ধ করলে, ড্রাগ বন্ধ ইটসেলফ তোমাকে জেনারেলাইজ ডিপ্রেশন নেবে। আগে তো ছিল একটা ইভেন্ট প্রেসিপিটেটেড, একটা ঘটনার কারণে তুমি ডিপ্রেস। আর ড্রাগটা বন্ধ করলে দুনিয়ার সবকিছু ডিপ্রেসিং লাগবে, মানে দেয়ার ইজ নো ওয়ে, মানে বাইপাস করার ওয়ে নেই। হ্যাঁ, ওই এইসব আর্টিফিশিয়াল ড্রাগ অথবা আর্টিফিশিয়াল হ্যালুসিনেজিক অথবা আর্টিফিশিয়াল ইউফোরিজেনিক অ্যালকোহল, এগুলো কোনো সলিউশন না, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আমরা যে লাইনে সোশ্যাল কথা বলতেছিলাম, মেডিকেল লাইনেও এই প্রিন্সিপালকেই এফেক্ট করতেছে। এখন চলো জানিতা আমরা ফার্মাকোলজিক পয়েন্ট অফ ভিউতে যাই। ডিপ্রেশনে আমাদের অত লিটারেচার এখানে বিশাল বড় রিচ, তাই না? কারণ তুমি আমেরিকাতে রাফলি 40% জেনারেল পাবলিক অ্যাডাল্ট ওয়ান অর সাম অর মেনি অ্যান্টিডিপ্রেসেন্ট খায়। তুমি আর আমি খাচ্ছি না, কিন্তু আমি জাস্ট বলতেছি ওভারঅল আমেরিকার মেজরিটি, মানে অ্যাডাল্ট, মিডল স্পেশালি। আর তুমি যদি এলডারলিতে যাও, 60-65 পরে ইচ অ্যান্ড এভরিবডি একটা না একটা সাইকিয়াট্রিক ওষুধ খায়। আমি হাসপাতালে এমন কোনো বুড়া রোগী দেখি না যে তার একটা সেরোকোল অথবা তার একটা অ্যাটিভ্যান অথবা তার ট্রাজোডন, কিছু না কিছু আছে। এটাই আমাকে খুব অবাক করেছে। আমি যখন রোগী দেখা শুরু করি না, মানে আমি খুব অবাক হয়েছিলাম যে সবারই কিন্তু একটা জোলফট, সার্ট্রালিন থাকে। কুইটাপিন, থাকে, আমি খুব সেরোকোল, ট্রাজোডন। আমি এটা বুঝেও পাইনি কারণ কি, আমি ভাবতেছিলাম সবাই কি স্কিজোফ্রেনিয়া নাকি? এটা কারণ সিম্পল, এটা কারণটা সিম্পল হলো 60 বছরের পরে মানুষরা লোনলি হয়ে যায়, তারা ডিপ্রেস হয়। কারণ তারা তো, বাচ্চারা সব চলে যায় বাংলাদেশে। তো যত এগুলা অনেক সোশ্যাল ফ্যাক্টর আছে, তোমার সাথে আমি আলাপ করছি। বাংলাদেশে একটা মানুষ যত বয়স হয় তার সম্মান বাড়ে, আর এখানে যত বয়স হয় তার অথর্ব হয়। বাংলাদেশেও অথর্ব কিছু ক্ষেত্রে হয়, একই সিচুয়েশন, কিন্তু ইন জেনারেল বাংলাদেশে বাবাকে বয়স হলে ছেলেরা রেসপেক্ট করে, একটু আরাম দিতে চায়, এবং আশেপাশে অনেক কোম্পানি থাকে, নাতি নাতক থাকে, তাদের সাথে কথা বলে। এখানে বড় হওয়ার পরে তারা লোনলি হয়ে যায়, তখন তারা লাইফে কি করছে এটা নিয়ে ফ্রাস্ট্রেশন আসে, কারণ দে কাম টু রিয়েলাইজ হোয়াট এভার উই হ্যাভ ডান, উই হ্যাভ জাস্ট ওয়েস্টেড আওয়ার টাইম। তখন মেজাজ থাকে খিটখিটা। ওই বুড়া মানুষগুলাকে আশেপাশের মানুষের সাথে খিটখিট করে এবং আশেপাশের মানুষের সাথে মন মেজাজ খারাপ করে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, তো ওষুধ দিয়ে ঠান্ডা করে রাখে। আমি এটা জিজ্ঞেস করছি এখানকার কিছু ডাক্তারদের, আমরা ইন্টারনালি কথা বলছি যেটা কেন। বেসিক্যালি এই বুড়া মানুষদের কমপ্লেন শোনার ডাক্তারের টাইম নাই, এবং মেয়েরা এসে কমপ্লেন করে যে আমার বাবা মানে নানান পথ উল্টা পাল্টা করে, আমার মার সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তারপরে একটু ডিমেনশিয়া হয়, তারা আরো খিটখিটে হয়ে যায়। কারো এইসব সলিউশন না করে জাস্ট একটু নাম করে রাখা, কিন্তু সেটা তো আমি তাও স্টিল আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু আমি বলবো 35 থেকে 45 এই বয়সের মানুষ, এই এইটা হলো মোর সিগনিফিকেন্ট। কিন্তু এটা কিন্তু কম না। আমি আমার অনেক অনেক কলিগকে দেখেছি, অনেক অনেক কলিগ, আমার ডক্টর বা নার্স যাদের বলেন, অনেকে দেখেছি আমি অ্যান্টি ডিপ্রেসিভ খাচ্ছে। হ্যাঁ, আমি খুব অবাক হয়েছি আসলে বেসিক্যালি, কারণ এটাই এত ইনভ্যালিডলি তারা খাচ্ছে। সবাই আছে মেডিকেশনে। এটাই মানে আমি জাস্ট বলতেছি এটা একটা সিগনিফিকেন্ট প্রবলেম। এটা ইনডিকেটেড কেন খাচ্ছে সেগুলো আমরা, আমার মনে হয় সিঙ্গেল পরে অ্যান্সার, ওটা ওটা হলো আমাদের পার্ট 4-এ যাব হয়তো, মানে মানে ইকোলজিক্যাল বড় গ্লোবাল লেভেলে চিন্তা করতে হবে, তাই না? তবে আমি জাস্ট বলতেছি তোমার আর আমার নিজেদের ডিসকাশন ফ্যাসিলিটেট করার জন্য যে প্রবলেমটা বেশ সিগনিফিকেন্ট এবং ব্যাপক। তাহলে এই অ্যান্টিডিপ্রেসেন্ট এবং ডিপ্রেশনের লিটারেচার অনেক রিচ, রাইট। এবং এটা বিশাল বড় ডিসিপ্লিন। সাইকিয়াট্রি
is one of the newest science. যদিও by definition psychiatry is not a science, কিন্তু আবার সায়েন্সের ডিসিপ্লিন যদি দেখো তারা বলবে নিউয়েস্ট ফিল্ড অফ সায়েন্স ইজ সাইকিয়াট্রি, এবং এটা লেস ডেভেলপড। এজন্য মানে এখানে যেটি ইন্টেন্স রিসার্চ হচ্ছে এবং মানুষের বিহেভিয়ার কন্ট্রোলের সাথে যেহেতু পলিটিক্যাল, রিলিজিয়াস, সোশ্যাল, কালচারাল অনেক ফ্যাক্টর আছে, তাই না? মানুষের পার্সোনাল বিলিফ, মানুষের পার্সোনাল আচরণ, মানুষের পার্সোনাল অ্যাকশন ঘুরে ফিরে সব সাইকিয়াট্রি থেকে আসে, তাই না? তাদের ওইটাকে শেপে আনা, লেস প্রবলেমেটিক বানানো শুধু পার্সোনাল দায়িত্ব না, গভর্নমেন্টেরও দায়িত্ব। কারণ মানুষ যদি প্রবলেম ক্রিয়েট করে অন্য মানুষের জন্য, সেটা তো গভর্নমেন্টেরও প্রবলেম, তাই না? এই জন্য এই বিষয়ে এক্সটেন্সিভ রিসার্চ আছে। তাহলে ওইদিকে আমরা আমরা এই আমাদের ছোট সেশন স্পয়েল করব না, আমরা মোর ফোকাস থাকি যে ডিপ্রেশনের বায়োলজিক বেসিস কি, জাস্ট বায়োলজিক্যাল বেসিস একটু আইডিয়া দাও। মেডিসিন আপনি তো হ্যাঁ বুঝিনি ভাই, মেডিসিন এন্ড বায়োলজি। হ্যাঁ, আপনি তো বলছিলেন যে মেডিসিন বেসিকলি যেটা করছে আসলে আমাদের নাম করে রাইট? যখন এটা বলছিলেন, তো আমরা যে মেডিসিন যে দিচ্ছি, তো যদি আমরা একটু বেসে যাই, একটু ব্যাকে যাই, কেন দিচ্ছি, রাইট? তো ডিপ্রেশন কেন করে? প্রথম কথা বলে যে একটা হরমোনাল ইনফ্লুয়েন্স আছে, নাকি কেমিস্ট্রি, নরএপিনেফ্রিন, সেরোটোনিন অথবা ডোপামিন, রাইট? এই তিনটা জিনিস যদি কমে যায় ব্রেনে কোন কারণে, ডিপ্রেশন করতে পারে। মানে ডিপ্রেশন করতে পারে এই জন্য যে, মনে করেন আপনি যদি ধরেন যে নরএপিনেফ্রিন যে হরমোনটা, এটাকে আমরা বলি যে আমাদের স্ট্রেস হরমোন, রাইট? এটা ফাইট রেসপন্স বলে, রাইট? ফাইট অর ফ্লাইট রেসপন্স। যখন আমরা স্ট্রেসে থাকি তখন এটা হরমোনটা বাড়ে। তো এটা যদি কোনো কারণে কমে যায় তখন ডিপ্রেশন আসতে পারে, কারণ আমার স্ট্রেস হরমোনটা নাই, তখন শরীরটা ফাইট করতে পারছে না, মাইন্ডটাও ফাইট করতে পারছে না। আপনি যেটা বলছিলেন যে মাইন্ড যদি থাকে, এই জন্য জিমনেসিয়ামের কথা বলছিলেন, রাইট? তো সেকেন্ড থিং হচ্ছে ওই সেরোটোনিন, যেটা সেরোটোনিন বেসিকটা আমাদের বডির হারমোনিটা মেনটেন করে, লাইক স্লিপ, মুড অথবা খাওয়া দাওয়া, ইটিং বিহেভিয়ার। তো সেরোটোনিন যদি কোনোভাবে কমে যায় তখন আমরা ডিপ্রেশনটা চলে আসতে পারে, কারণ ঘুম হচ্ছে না ভালো, মুড খারাপ থাকতেছে, এটা খিটমিট লাগে, তারপরে ক্ষুধা, ফিজিক্যাল ইম্পালস ব্যাপারটা আছে। আর থার্ড জিনিস যেটা, সেটা হচ্ছে ডোপামিন, রাইট? ডোপামিনটা হচ্ছে আসলে প্লেজার, লাইক যে কোনো জিনিসের প্লেজার, যেমন কোকেনে বা যেটা হচ্ছে ডোপামিনটা ইনক্রিজ করে, রাইট? এটা প্লেজার। এটা যদি ব্রেনে কোনোভাবে কমে যায় তাহলে এটা মানে অপোজিট যেটা হবে, ডিপ্রেশন চলে আসবে, ডিপ্রেশন আসতে পারে, সেটা বললাম। সেই জন্য আমরা যখন ড্রাগ দেই, এগুলোর কথা চিন্তা করে দিচ্ছি। যখন আমরা ড্রাগ দিচ্ছি কোনো কারণে রিসেপ্টর গুলো ব্লক করে দিয়ে ব্লাডে নরএপিনেফ্রিন অথবা সেরোটোনিনকে ইমপ্রুভ করতেছে, যাতে ফিজিক্যালি স্লিপটা ভালো হয়, হাঙ্গার থাকে, সেরোটোনিন বাড়িয়ে দিয়ে অথবা নরএপিনেফ্রিন বাড়িয়ে দিয়ে ফ্লাইট রেসপন্স যেন ভালো করতে পারে। ডোপামিনটা যদি কোনোভাবে আমরা স্কিজো অ্যান্টাই সাইকোটিক ড্রাগ যখন দেই, তখন ইমোশনটাকে যাতে মানে ইমোশন পেইন এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ডোপামিন বাড়াতে পারছি। এটা হচ্ছে আমাদের মেইন থিম, লাইক মেডিকেলি আমরা এটা করি আর কি। হ্যাঁ, তাহলে এই যে সোশ্যাল অথবা লাইফের ইনসিডেন্টস, আমার ডিজায়ার, মিসম্যাচ, এভরিথিং ইভেন্চুয়ালি ব্রেইনে এফেক্ট করে আমার ইমোশনটা প্রডিউস করতেছে, ডিপ্রেসিভ ইমোশন অথবা ডিপ্রেসিভ এফেক্ট। তাহলে এটার মাঝখানে এই কেমিক্যাল গুলা বসা, তুমি যেটা বললা যে কিছু কিছু গুলা মুড বাড়ায়, কিছু কিছু মুড সাপ্রেস করে, এবং এই কেমিক্যাল গুলা আবার আছে হাইওয়ের মাঝখানে, সেই হাইওয়েটা হলো ব্রেনের সার্কিটস। আচ্ছা, সেটাই। কিন্তু তারা কেউই ডিরেক্টলি কজ না অধিকাংশ ক্ষেত্রে, কারণ তারা হলো ইন্টারমিডিয়েরি বিটুইন দ্য এনভায়রনমেন্টাল লাইফ সিচুয়েশন এন্ড হাউ ডু আই ফিল, এই দুটার মাঝখানে, লং ট্র্যাকের মাঝখানে। কিন্তু তারা ইন্টারমিডিয়েট হোক, যেহেতু আমি জানি আলটিমেটলি এই মিডিয়েটর গুলা দিয়ে মুডটা কন্ট্রোল হয়, তাহলে এটা রিয়েল। কিভাবে রিয়েল, এটা প্রমাণটা কি? অনেকে বলে এগুলা সব আলতু ফালতু, আসল জিনিস হলো বিহেভিয়ারটা। মানে বাইরে থেকে একজন মানুষ মারা গেছে, সেটার জন্য আমার মন খারাপ, সেটাই রিয়েল, বাইরের ঘটনাটা রিয়েল, কেমিক্যাল গুলা রিয়েল না।
কিন্তু ইনডিরেক্টলি কেমিক্যালটাও রিয়েল পার্টিসিপেন্ট। কিভাবে এটা প্রমাণ করা যায়? কিভাবে? নানান পদে এক্সপেরিমেন্ট করে তারা দেখাইছে যে নো ম্যাটার হাউ ডু ইউ ফিল, আমি যদি ডোপামিন সিস্টেমকে পুরা নামায় নিয়ে আসি, ডোপামিনের যে সিস্টেমটাকে পুরা ওষুধ দিয়ে অথবা কোনো আর্টিফিশিয়াল উপায়, মনে করো নর্মাল ব্রেনে অন এভারেজ, কোনো পার্টিকুলার একটা সিঙ্গেল পয়েন্টে না, ব্রেনে অন এভারেজ মনে করো 0 থেকে 10-এর মাঝখানে 5 লেভেলের ডোপামিন থাকে। এখন তুমি যদি কোনো ওষুধ দিয়ে সামহাও 5 থেকে কমায় 3-এ নামায় নিয়ে আসো, যে ওভারওয়েলমিং অল ব্রেনের মানে কানেকশন এবং সাইন্যাপস এইসব জায়গায় ডোপামিন লেভেল এখন আগে নর্মাল ছিল 5 এভারেজ কনসেন্ট্রেশন, এখন তাদের আছে মনে করো 3। এটা যদি ইনডিউস করা যায় দে উইল ফিল স্যাড। আর এর উল্টাটা যদি করো, মনে করো ডোপামিন যদি আর্টিফিশিয়ালি তুমি বাড়াও বাই আইদার বাই ইনজেকশন অথবা অন্য কোনো মেকানিজম, ডোপামিন যদি সাথে উঠে বসে থাকে দে উইল জাস্ট ফিল ইউফরিক। রাইট। এখন এই ডোপামিনটা যদি আরো বাড়াও 9-10-এ নাও, তারা এত বেশি ইউফোরিক, তারা উল্টাপাল্টা দেখা শুরু করে, তখন স্কিজোফ্রেনিয়া হয়। রাইট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে যদিও এই কেমিক্যাল গুলা প্রাইমারি পার্টিসিপেন্ট না, কিন্তু দে আর দা কমন মেডিয়েটর। এখন এই মেডিয়েটর গুলাকে যদি তুমি কাউন্টার দিকে নাও, ঘুরে ফিরে একটা ইফেক্ট পাওয়া যায়, যেটা ইকুইভ্যালেন্ট অফ আমি যেটা বললাম নাম্বিং। কারণ তুমি দুঃখ পাইছো, দুঃখ কমাইতে পারতেছো না, তাহলে দুটো উপায় কি? ইনক্রিজ দ্য হ্যাপিনেস কেমিক্যাল, রাইট, অথবা ডিপ্রেস এভরিথিং এলস ডাউন। রাইট। হ্যাঁ, তাহলে আইদার ওয়ে নিউরোট্রান্সমিটার দিয়ে তুমি এই ম্যানিপুলেশন গুলো করতে পারতেছো। রাইট। কিন্তু নিউরোট্রান্সমিটার ইটসেলফ ভেরি রেয়ারলি ইজ দ্য প্রাইমারি কালপ্রিট। কিছু রেয়ার এক্সাম্পল আছে বাই জেনেটিক ডিফেক্ট তাদের ব্রেনের মধ্যে নিউরোট্রান্সমিটার উল্টাপাল্টা, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটিতে এই নিউরোট্রান্সমিটারটা বেসিক্যালি ওয়েল ব্যালেন্সড। অধিকাংশ ডিপ্রেশন আছে সোশ্যাল কনটেক্সট থেকে, কিন্তু স্টিল একটা সিগনিফিকেন্ট বায়োলজিক অথবা জেনেটিক কম্পোনেন্ট আছে। যেমন আমি বললাম বাইপোলার মুড ডিসঅর্ডার জেনেটিক কম্পোনেন্ট আছে, অ্যালকোহলিজমের জেনেটিক কম্পোনেন্ট আছে, ইন জেনারেল ডিপ্রেশন রানস ইন ফ্যামিলি। হ্যাঁ, তুমি এখন কেমিক্যাল নিউরোট্রান্সমিটার নিয়ে যাই বলবো অথবা বায়োলজি নিয়ে যাই বলবো, সেটার অরিজিনাল ডেটাগুলা সবই আমাদের পড়ার নলেজ, রাইট, কিন্তু ইন্টারপ্রিটেশন আমাদের নিজেদের। রাইট। এক্স্যাক্টলি। এখন তুমি বলো। আমি যেটা বলছিলাম যে আমরা আসলে কেমিস্ট্রি যেটা, রাইট, কেমিস্ট্রি যেটা বা কেমিক্যাল যেটা বলি আমরা, তিনটা জিনিস বললাম আমি, নরএপিনেফ্রিন, সেরোটোনিন অথবা ডোপামিন। তো এটা ইমব্যালেন্স হতে পারে, তার মানে এই না, অথবা অনেকের জিন যে ইমপ্রিন্টেড অলরেডি যে সে ক্লিনিক্যালি ডিপ্রেসিভ হতে পারে, পসিবিলিটিস, রাইট। তার মানে এটা না যে তার কেমিক্যাল ইমব্যালেন্সই একমাত্র দায়ী। মোস্ট ইম্প্যাক্ট আমরা যেটা বলেছিলাম বিহেভিয়ার, তো সেটা একটা ব্যাখ্যা, খুব ভালো ব্যাখ্যা আছে। মনে করেন আপনি যে বলছিলেন মেমোরি, রাইট, যখন একটা মানুষ ডিপ্রেশন হয় তখন ব্রেনের একটা পার্ট আছে অ্যামাইগডালা, লিম্বিক সিস্টেমের অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো এটা ইন্টারেস্টিং, আমি পড়তেছিলাম এটা, বুঝছেন, একটা হার্ভার্ডের একটা পড়ছিলাম, মানে পেপার পড়তেছিলাম। অ্যামাইগডালা যেটা করে সেটার অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তো বেড়ে গেলে কি করে, সে রিকল করা শুরু করে মেমোরি গুলো, তো ব্যাড মেমোরি গুলো তখন ইম্প্যাক্ট পড়ে। সো এই অ্যাক্টিভিটি যখন অ্যামাইগডালা বেড়ে যাচ্ছে তখন সে ব্যাড মেমোরি নিয়ে আসতেছে সব, কালো বলগুলো আনতেছে সব। এক্স্যাক্টলি। সেকেন্ড থিং, থ্যালামাস, সে একই কাজ করে। থ্যালামাসটা কিন্তু খুব, মানে থ্যালামাসটা এরকম, এটা একটা মানে বাইপোলার থ্যালামাসটা কি হয়, অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে কি হয়, কখনো সেটা হাই প্লেজেন্ট হচ্ছে, কখনো এটা আনপ্লেজেন্ট হচ্ছে, দুটো ইম্প্যাক্ট হচ্ছে, বুঝতে পারছেন। আবার হিপোক্যাম্পাস, খুব ছোট স্মল একটা জিনিস, ছোট একটা জিনিস, যদি হিপোক্যাম্পাস নাম, কিন্তু এটা কিন্তু বেশ ভালো একটা ইফেক্ট করে এই নিউরোট্রান্সমিটার গুলোকে রেগুলেট করার জন্য। তো ডিপ্রেসিভ যারা হয়, বিভিন্ন ইম্প্যাক্ট পড়ে এগুলোর অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, তখনই আমাদের আসলে ওই নিউরোট্রান্সমিটার গুলো কমে যাচ্ছে, রিসেপ্টর গুলো নিয়ে যাচ্ছে, তখন একটা ইমব্যালেন্সটা হয়। এটা আসলে অনেকে বলে যে না, আপনি যেটা বলছিলেন, অনেকে বলতেছে না, কেমিক্যাল ইমব্যালেন্স নট এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু এটা প্রুভেন যে আমরা যখন অ্যান্টি ডিপ্রেশন দিচ্ছি, ইদার নাম করে হোক
অথবা হরমোনগুলো বাড়িয়ে দিয়ে হোক, হচ্ছে তো ইম্প্যাক্ট তো পড়ছে, মানুষ ইউফোরিক ফিল করতেছে, সেটাই রাইট? সেটাই এটাকে যদি আমরা কমন সেন্স এক্সাম্পল দেই, গাড়ির ইঞ্জিনের যে ইন্ডিভিজুয়াল মেটালিক পার্ট, সেটা মুভ করে গাড়িটা চলতেছে, কারণ সেটা মুভ না করলে গাড়ি চলবে না ফর শিওর। ঠিক একই রকম আমি আর তুমি যে থিঙ্ক করতেছি, থিঙ্ক যেহেতু আমরা করতেছি, কাজে নিশ্চয়ই মেশিনারি ইজ ইনভলভড। ডেড মানুষ তো থিঙ্ক করে না। আচ্ছা, তাহলে এখন গাড়ির ভিতরে যে ইন্ডিভিজুয়াল পার্টস গুলা মুভ করতেছে, সেটা ফ্যাসিলিটেট করার জন্য অয়েল থাকে, মোবিল। এই নিউরো ট্রান্সমিটার গুলা হলো এই ইন্ডিভিজুয়াল পার্টস এর ভিতরে কোনটা কিভাবে মুভ করবে, বা বেশি মুভ করবে, স্টিমুলেটেড বেশি হবে নাকি লেস স্টিমুলেটেড হবে, এটা হলো পজিটিভ অয়েল অথবা নেগেটিভ অয়েল হিসাবে যদি কল্পনা করে কেউ, তাহলে দে আর ইনভলভড। এখন তুমি গাড়ির অয়েল যেখানে থাকে সেখানে যদি বালি দাও, সামহাও গাড়ি চলবে না। ঠিক একই রকম নিউরো ট্রান্সমিটার গুলাকে তুমি যদি পজিটিভ নিউরো ট্রান্সমিটার বদলে নেগেটিভ গুলা দাও, ফর এক্সাম্পল অয়েলের বদলে যদি বালি থাকে, তাহলে ইট উইল শাট ডাউন। কিন্তু তারাই কি কজ, নাকি তারা মেশিনারিটাকে অ্যালাউ করতেছিল টু ফাংশন? এই জন্য আমার আর তোমার কমন সেন্সিক্যাল আইডিয়া হলো, যদিও জেনেটিক এন্ড বায়োলজিক্যাল রিজন আছে, কিছু কিছু এক্সেপশন, তাদের হয়তো জন্ম থেকেই মোবিলি খারাপ, আচ্ছা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই নিউরো ট্রান্সমিটার গুলা অ্যালাউ করে দ্য মেশিনারি টু ফাংশন। কাজেই তুমি যদি জানো যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট টু অ্যাচিভ দ্য ফাংশন, কাজে তাদেরকে যদি বাড়াই দাও আর কমাই দাও, ইউ উইল গেট দ্য ইফেক্ট, কিন্তু দে মাইট নট বি দ্য প্রাইমারি কজ ইন ওভারওয়েলমিং মেজরিটি অফ দ্য কেস। এটা কি তুমি একমত মানে এই আইডিয়ার সাথে? হ্যাঁ, আমিও একমত, আমিও একমত। ঠিক এই কথাগুলো বই নাই, এগুলো কিন্তু আমাদের জাস্ট নিজস্ব আইডিয়া, যারা পড়াশোনা করতে চায় নিজে পড়ে দেখতে পারে, কিন্তু আমাদের পড়াশোনার সামারি হলো, আমাদের ইন্টারপ্রিটেশন হলো এরকম। হ্যাঁ, তুমি যদি নিউরো ট্রান্সমিটার দিয়ে, তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট ঔষধ তুমি তো অনেক প্রেসক্রাইব করো এলডারলি পিপলকে অথবা অ্যাডাল্ট পিপলকেও, তাদেরকে যদি তুমি বন্ধ করো, তারা কি বলে? তারা কি চায় ওষুধটা, নাকি তারা চায় না? চায়। তাহলে এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করো। মানে তার ডিপেন্ডেন্সি গ্রো করছে সেরকম কিছু বলছেন, নাকি সে ভাবতেছে যেটা তার মানে? হ্যাঁ, কিছুটা তো ডিপেন্ডেন্সের মতোই অনেকটা, কারণ তুমি বন্ধ করলে তারা চায়, তার মানে দে নিড ইট নাও, মানে তার ফাংশন করার জন্য দে নিড ইট, নট নেসেসারিলি দে ওয়ান্ট ইট, দে নিড ইট। দেখো এখানেও কিন্তু একই কনসেপ্ট আসলো, নিড অ্যান্ড ওয়ান্ট, দুটা খুব ফাইন ব্যালেন্স দুটার মধ্যে। এই ক্ষেত্রে দে নট নেসেসারিলি ওয়ান্ট ইট, দে জাস্ট নিড ইট। তাহলে এটা বন্ধ করলে তারা কেন এটা চায়? মনে করো একটা ডিপ্রেস মানুষ ডাক্তারের কাছে গেছিল, তাদেরকে অ্যান্টি ডিপ্রেসেন্ট স্টার্ট করা হয়েছে টু কাউন্টার ব্যালেন্স দ্য ইমব্যালেন্সড কেমিক্যাল। এটা হলো মেডিকেল হাইপোথেসিস যে কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, কাজে তুমি একটা মেডিকেশন দিয়ে কেমিক্যাল ইমব্যালেন্সটাকে নতুন করে ব্যালেন্স করার চেষ্টা করতেছো, তাই না? তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট খেয়ে সে নতুন একটা ব্যালেন্সে এসে তার ডিপ্রেসিভ কথাবার্তাগুলো ভুলে থাকতে পারতেছে এবং দে আর ফাংশনাল। তাহলে এখন তুমি যদি ওষুধটা বন্ধ করো, তাহলে কি ঘটনা হচ্ছে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে সে ভুলে, আচ্ছা, হরমোনগুলো তাহলে তো আসলে আপনি বায়োলজিক্যাল পয়েন্ট দেখতে চাচ্ছেন নাকি ডিপেন্ডেন্সি পয়েন্ট? হ্যাঁ, বায়োলজিক পয়েন্ট থেকে আমরা ব্রেনস্টর্মিং করতেছি। আচ্ছা, মনে করেন আপনি তাকে ওষুধ দিচ্ছেন, সে ওষুধের উপর ডিপেন্ডেন্স হচ্ছে, তারপর রিসেপ্টরগুলো আমরা ব্লক করে দিচ্ছি, হরমোনটা বাড়িয়ে দিচ্ছি। যদি বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখি, তখন আমরা রিসেপ্টর ব্লক করছি না, সে তখন ওই হরমোনগুলোকে রিসেপ্টর দিয়ে অ্যাক্টিভেট হচ্ছে, কিন্তু তার নেসেসিটি বেড়ে যাচ্ছে, তার আরো বেশি লাগবে, কারণ আমার হচ্ছে না, তখন তার প্রয়োজনটা বেশি। আমি যদি কখনো অ্যান্টি ডিপ্রেসেন্ট না খাই, যেই আমার নিডটা থাকবে, যদি আমি শুরু করি, নিডটা তখন আরো বেড়ে যাবে। তার মানে বডি নেভার ফরগেটস, বরঞ্চ বডি যদি আর্টিফিশিয়ালি তুমি ওষুধ দিয়ে আগের ডেফিসিয়েন্সি অথবা ইমব্যালেন্সকে জোর করে সোজা করো,
ওই ভিতরে ভিতরে যে ইমব্যালেন্সটা ছিল সেই ইমব্যালেন্স রিমেইনস পারসিস্টেন্ট, তুমি ওষুধ দিয়ে ওটাকে সাপ্রেস করে রাখছো। এক্স্যাক্টলি, ওকে। ওষুধটা যদি তখন তুমি সরাই ফেলো, ওই অরিজিনাল যে ইমব্যালেন্স সেটা আরো প্রকট আকারে দেখা যাবে। আমি এক্সাম্পল হিসেবে দেই যে নর্মালি বডির পজিটিভ নিউরোট্রান্সমিটার মানে মুড এলিভেটিং নিউরোট্রান্সমিটার আর মুড ডিপ্রেসিং 5 আর 5 থাকে। মনে করে এই জন্য নর্মাল পার্সন হ্যাপিও না, ডিপ্রেসও না, ফাংশনাল। এখন যে মানুষ ডিপ্রেস তার হ্যাপি নিউরোট্রান্সমিটার কম, 3 আছে, আর ওদিকে মানে ব্যাড মুডের নিউরোট্রান্সমিটার গুলো বেশি আছে, ফর এক্সাম্পল 7, দুটা মিলে স্টিল 10 আছে। এখন তুমি একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিলা, দিয়ে ওই 7কে নামায় 5-এ নামাইলা আর 3কে বাড়ায় 5-এ উঠাইলা, এখন নতুন করে ব্যালেন্স হলো, নেট যোগফল 10ই থাকলো। কিন্তু তুমি 2 বছর পরে অ্যান্টি ডিপ্রেসেন্ট যদি বন্ধ করো, এই অরিজিনাল 3 আর 7 রিলেশন দিয়ে আমরা স্টার্ট করছিলাম, কিন্তু এখন রিলেশনটা অ্যান্টি ডিপ্রেশন আসার কারণে ওই ভিতরে ভিতরে 3 আর 7 যে নিউট্রাল হয়ে 5-এ 5-এ আসছে তা না, পারলে সে 7 আর 3 রিলেশনই থাকবে ইন ওয়ার্স্ট কেস সিনারিও, এবং আমি সাসপেক্ট করি এটা আরো অফ হয়ে যায়, ওটা হলো 8 আর 2 হয়। মানে তখন অরিজিনাল যে অ্যান্টি ডিপ্রেশন স্টার্ট করছিল যতখানি না ইমব্যালেন্স ছিল, এখন তার চেয়ে বেশি ইমব্যালেন্স আছে। তার মানে বডি নেভার রিমেম্বারস, নেভার ফরগেটস ওই অরিজিনাল সাইকোলজিক্যাল মেকআপ সোশ্যাল কনটেক্সট থেকে, যার কারণে তার সে জন্ম থেকে অথবা তার টিনেজে তো 5 আর 5 ছিল, 35 বছরে এসে তার 7 আর 3 হয়েছে রিলেশনটা, গুড নিউরোট্রান্সমিটার এবং মুড সাপ্রেসিং নিউরোট্রান্সমিটার। তাহলে সেটা বডি or brain or synapse or neuron themselves, they still remains aware of. কাজে টেম্পোরারি তুমি অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে সাধারণত ক্ষেত্রে ইউ আর জাস্ট সাপ্রেসিং দ্য সিমটম, নট দ্য কজ। এই জন্যই আমি আর তুমি সাসপেক্ট করতেছিলাম যে এই ডাক্তারির যে নিউরোট্রান্সমিটার মানে অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলা হলো দে আর নট কিউরিং, তারা হলো জাস্ট নিউরোট্রান্সমিটার যেহেতু ইনভলভ, তুমি ওটাকে জাস্ট দে আর ইনভলভ, এই জন্য তাদেরকে উঠায় নামায় তাদেরকে নতুন একটা ব্যালেন্স আনতেছো, বাট they are not the primary cause. They don't treat the primary cause. Primary cause still remains in the environment, মানে social context এবং your original desire. ওই যে আমরা প্রথম কনটেক্সটে যা আলাপ করছি সেটা কিন্তু স্টিল আছে, সেটা যায় নাই। অনেকটা কোভিড-19 এর ওষুধের মতো, যেটা আমরা মাস্ক ইউজ করতে বলি, কিন্তু মাস্ক ইউজ করা মানে হচ্ছে কমিয়ে দিচ্ছি, তার মানে কোভিড-19 তো আর রিমুভ হয়ে যায়নি, এখানে আছে। এক্স্যাক্টলি। আরেকটা গুড এক্সাম্পল হলো প্যারাসিটামল অথবা টাইনানল। জ্বর হয়েছে, ইউ আর নট রিমুভিং দ্য কজ, ইউ আর জাস্ট রিডিউসিং দ্য টেম্পারেচার। এক্স্যাক্টলি। সিম্পটম, হ্যাঁ বলেন, সিম্পটম। এজন্য অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিক দুটা টার্ম অনেকে বলে। অ্যালোপ্যাথিক এর বাই ডেফিনিশন হলো সিমটম কন্ট্রোল করা বাই প্রডিউসিং অপোজিট ডিরেকশনাল সিমটম, আর হোমিওপ্যাথিক হলো অরিজিনাল যে ব্যালেন্স, সেই ব্যালেন্সে ফেরত যাওয়া। আয়ুর্বেদিক, আমরা তো সবাই অ্যালোপ্যাথিক, আমরা হলো সিমটম ট্রিট করি। এই জন্য যারা হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিককে হেট করে এবং দে ডোন্ট ট্রাস্ট ইট, জানো তো, কারণ তারা মনে করে কারণ তারা মনে করে এই অ্যালোপ্যাথিক ডাক্তাররা শুধু কি, এরা তো শুধু সিমটম ট্রিট করে, তা তো অরিজিনাল ব্যালেন্সের কোনো টাচই করে না। যাক, আমি জাস্ট বললাম যে এই কনসেপ্টটা স্টিল আছে, এবং এই মেডিকেল সায়েন্সের যে নিউরোট্রান্সমিটার ড্রিভেন যে অ্যান্টি ডিপ্রেশনের ট্রিটমেন্ট, এটা পিওরলি অ্যালোপ্যাথিক। সিমটমটাকে কন্ট্রোল করতেছো বাই ডিফারেন্ট অপোজিট ডিরেকশনাল অথবা সেম ডিরেকশনাল সাপ্রেসিং অথবা স্টিমুলেটিং ডিফারেন্ট কাইন্ড অফ নিউরোট্রান্সমিটার, ইউ আর নট কিউরিং দ্য কজ, যেটা হোমিওপ্যাথিকরা দাবি করে তাদের হাতে কিওর আছে বাই হোমিওপ্যাথি। দ্যাটস ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি, আমরা এটা নিয়ে পরে আলাপ করবো। এখানে একটা তাহলে গুড একটা কনসেপ্ট আসলো, অ্যালোপ্যাথিক মেডিসিন আর হোমিওপ্যাথিক মেডিসিন। আচ্ছা ঠিক আছে, তাহলে বেসিক্যালি নিউরোট্রান্সমিটার, এখন শুধুই কি নিউরোট্রান্সমিটার? হোয়াট ইজ কনসিডার্ড এ নিউরোট্রান্সমিটার? এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন। অনেকে বলে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন,
কিন্তু আসলে এনিথিং has the ability to communicate or create an effect downstream can be considered as a neurotransmitter. মনে করো আগে বলতো neurotransmitter has to be a chemical that has to release from the packet of presynaptic terminal and has to work on the postsynaptic membrane or receptor. কিন্তু এই ডেফিনিশন এখন চেঞ্জ হয়ে গেছে। এখন পোস্টসাইন্যাপটিক থেকে যদি কোনো গ্যাস অথবা লিপিড যেটা সেল মেমব্রেনে থাকে সেটা ডিফিউশন হয়ে উল্টা ডিরেকশনে এসে সেলের ভিতরে নিউক্লিয়াসে যা কাজ করে, দ্যাট ইজ অলসো কনসিডার্ড এ নিউরোট্রান্সমিটার। কাজেই কোনটা যে নিউরোট্রান্সমিটার আর কোনটা যে নিউরোট্রান্সমিটার না, এই ক্লাসিক মডেল অনেক আগেই উড়ে গেছে। যারা হয়তো নতুন তারা এখনো সেই পুরাতন বই পড়ে, মানে আমাদের মেডিকেলেও, ইভেন মেডিকেলেও, মানে বলতেছি না শুধু হাই স্কুল কলেজে, ইভেন মেডিকেলেও যেটা পড়ায় সেটা অলরেডি ব্লড ব্যাকডেটেড। সেটা আমরা যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি একটু পড়াশোনা করি তারা হয়তো জানি। বটম লাইন হলো, হোয়াট ইজ কনসিডার্ড এ নিউরোট্রান্সমিটার? অ্যান্সার হলো এনিথিং। এবং ডিরেকশন কি? বাই ডিরেকশনাল। লোকেশন কি? এনি লোকেশন। সেল মেমব্রেন টু সেল মেমব্রেন, সেল মেমব্রেন টু টার্গেট রিসেপ্টর, রিসেপ্টর টু নিউক্লিয়াস, নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম, এনিওয়্যার। তাহলে বডিতে কেমিক্যাল কতগুলো আছে? মিলিয়ন। এবং এই কেমিক্যাল গুলা তৈরি হচ্ছে কোথা থেকে? সেল থেকে অথবা বাইরে থেকে, খাবার থেকে। তাহলে খাবার, এই যে চকলেট খাইলে মন ভালো হয়, কারণ খাবারের মধ্যে কেমিক্যাল ওখানে ইফেক্ট করতেছে। এখন ভাত খাইলে অনেকের মন ভালো হয়। আমরা তো বাঙালি, ভাত খাইলে মনে হয় কিছু খাইছি, মনটা ভালো লাগে। মিষ্টি খাইলে খাইছি, ভালো কিছু খাইছি। একটু ঝাল ঠাল খাও, প্রত্যেকটার মধ্যে কেমিক্যাল কম্পাউন্ড আছে। আমি এক্সাম্পল দিই, ভাতের সাথে তোমার সুগার কিন্তু ইটসেলফ ব্রেনের ডোপামিন রিলিজ করে। চকলেট, ওখানে তোমার সেরোটোনার্জিক ট্রিপ্টোফ্যান থাকে, তাই না? আচ্ছা, তারপরে এই যে মরিচ, ঝাল, ওর মধ্যে ক্যাপসাইসিন থাকে, ওটাও স্টিমুলেট করে। কাজেই আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হোয়াট ইজ এ নিউরোট্রান্সমিটার অ্যান্ড হোয়াট ইজ নট, এটা ব্লাড হয়ে গেছে। বেসিক্যালি এভরিথিং ক্যান বি কনসিডার নিউরোট্রান্সমিটার। এখন সেই নিউরোট্রান্সমিটার তুমি খাবার থেকে খাচ্ছ, নাকি বডির ভিতর থেকে তৈরি হচ্ছে, নাকি বডির এক্সিস্টিং প্রোটিন ব্রেকডাউন হয়ে অথবা এক্সিস্টিং লিপিড ব্রেকডাউন হচ্ছে। কাজেই হাজার হাজার সোর্স, হাজার হাজার কেমিক্যাল। কাজেই এটার বটম লাইন হলো, আলটিমেটলি যারা হাইলি ফাংশনাল তাদের এই সবগুলো ফ্যাক্টর ব্যালেন্সে থাকে। এটার নামই হলো হোমিওস্ট্যাসিস। এখন সেই হোমিওস্ট্যাসিসের সোর্স তোমার সোশ্যাল সাইকোলজিক্যাল স্ট্রেস, তোমার ওয়ান্ট, তোমার ডিজায়ার, তোমার স্টাববার্ননেস তারা করতে পারে। তুমি যে খাচ্ছ সেখান থেকে আসতে পারে, অথবা তোমার বায়োলজিক অথবা জেনেটিক মেকআপের মধ্যে কোনো ডিফেক্ট থাকলে ভিতরের কোনো কম্পাউন্ড সিনথেসিস এনজাইম নাই, সেটা হতে পারে, অথবা তোমার ব্রেকডাউন করার এনজাইম বেশি অ্যাক্টিভ অথবা সাপ্রেসড। কাজে হাজার হাজার ফ্যাক্টর হতে পারে। এই জন্য এই ডিপ্রেশনের লিটারেচারে এবং ডিপ্রেশনের কেমিক্যালে আমার মনে হয় খুব বেশি কথা বলার কিছু নাই, কারণ কথা বলে শেষ হবে না। তবে আমরা জেনারেল একটা আইডিয়া দিতে পারছি গাড়ির ইঞ্জিনের মোবিল অয়েলটা দিয়ে, কারণ আলটিমেটলি এনভায়রনমেন্টাল জিনিসগুলা আমাদের একটা বিহেভিয়ার প্রডিউস করতেছে। এটাকে যদি গাড়ির সাথে প্রডিউস করি, গাড়িটা চলতেছে, এই চলা অংশটা হলো আমাদের মাইন্ডের থিঙ্কিং। তাহলে গাড়ির মেশিনারি আছে, আমাদের বডিরও মেশিনারি আছে। নিউরোট্রান্সমিটারটা হলো জাস্ট ইঞ্জিন অয়েল, দে অ্যালাউস টু ফাংশন, বাট দে আর নট দ্য কজ অফ মাইন্ডস ফাংশন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মনে হয় খাবারের মধ্যে অনেকে ভেজিটেরিয়ান হঠাৎ করে যদি মাংস খায়, মনে করো 7 দিন ভেজিটেবল খেয়ে তুমি একদিন মাংস খাও, তুমি দেখবা তোমার লাইফে মানে তুমি ইউ উইল বি এক্সাইটেড ইন জেনারেল, ইউ ফিল বেটার, ইউ উইল ফিল মোর স্টিমুলেটেড। তারপরে একটু মিষ্টি, সুগার, হাই কনসেন্ট্রেশন খেলে ইউর মুড চেঞ্জেস। তাহলে ফুড ক্যান এফেক্ট। কিন্তু কোশ্চেন হলো, ক্যান ইউর থিঙ্কিং ইটসেলফ এফেক্ট দ্য নিউরোট্রান্সমিটার? এটা কমন সেন্সে বলতেছে ইয়েস। কারণ আমরা দেখি, আমি যদি বেশি বেশি খুব একটা পরীক্ষা নিয়ে চিন্তা করি, দুশ্চিন্তা করি, মাথা ব্যথা হয়ে যাবে, তারপরে খারাপ লাগবে শরীর, এবং আমার ডিপ্রেসিভ চিন্তা আসবে পরীক্ষা যদি পাস না করি।
তাহলে বাই ডেফিনিশন বেসড অন ডিপ্রেশনের মেডিকেল অংশ, যেহেতু আমি খারাপ ফিল করতেছি, ওই সময় ব্রেনে ডোপামিন শর্টেজ হয়েছে অথবা সেরোটোনিন শর্টেজ হয়েছে। তাহলে জাস্ট বাই থিঙ্কিং আই এম চেঞ্জিং দ্য অ্যামাউন্ট অফ কেমিক্যালস ইনসাইড দ্য বডি, তার মানে কি জাস্ট বাই মাই থট ক্যান এফেক্ট দ্য ম্যাটার। তাহলে এখানে আতিকের অনেক আগে একটা সাইকোকাইনেসিসের মধ্যে ছোট্ট একটা পয়েন্ট ছিল, ক্যান মাইন্ড এফেক্ট ম্যাটার? অ্যান্সার হলো হ্যাঁ, এরকম ছোট্ট পর্যায়ে অবশ্যই এফেক্ট করে। যেটা অবভিয়াস এক্সাম্পলে যেটা দিলাম, জাস্ট বাই পিওর থট ইউ আর চেঞ্জিং ইউর কেমিক্যাল কি ম্যাটার, কাজে ইট ক্যান। কিন্তু সেইটুক দিয়ে তুমি এখন হেলিকপ্টার আকাশে উড়াবা, পাহাড় উঁচা করবা জাস্ট বাই ইউর থিঙ্কিং, সেই লেভেলের সাইকোকাইনেসিস সেটা হলো ফ্যান্টাসি, তাই না? সেটা রিয়েল এক্সাম্পল নাই। আচ্ছা, সেটা সম্ভব অসম্ভব সেটা আমি যে এক্সামিনার তারা নিজেরা অ্যানালাইসিস করুক, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তাহলে ডিপ্রেশন নিয়ে তোমার কেমিক্যাল নিয়ে অ্যান্টি ডিপ্রেসেন্ট পলিটিক্যাল অংশতে আমরা যাচ্ছি না, কারণ এখানে কিন্তু বিশাল বড় একটা পলিটিক্স আছে। আমি জাস্ট টাচ করতেছি, পলিটিক্স আছে, কিন্তু কি পলিটিক্স আছে কঠিনতা নিচে যাব না। কারণ আমি আবার বলতেছি, ডিপ্রেস মানুষ সাধারণত তাদের ডিপ্রেশনের কজ খোঁজে। ডিপ্রেশনের কজ যদি খুঁজে না পায়, তখন আরেকজন মানুষের ভুল খুঁজতে থাকে। আরেকজন মানুষের ভুল খুঁজতে যে ফার্স্ট তারা দেখবে গভর্নমেন্টের কি দোষ আছে। গভর্নমেন্টের দোষ যদি বেশি বেশি খুঁজে, দোষ পাবে কি পাবে না? ঠিক পাবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি দুইটা পয়েন্ট অ্যাড করতে পারেন না কিন্তু, কনশাস আর ডিপ্রেশন। আচ্ছা, সেটা পরে আসতেছে, আমি বলি, আমি তোমার পয়েন্টে আসবো। এখন একটা সিগনিফিকেন্ট 30-40% মানুষ যদি গভর্নমেন্টের দোষ খুঁজতে থাকে এবং দোষ যদি পায়, তারা কি গভর্নমেন্টকে সাপোর্ট দিবে নাকি সাপোর্ট দিবে না? পুরা জিও পলিটিক্যাল স্ট্রাকচারই ভেঙে চুরে ফেলবে তারা। তাহলে উপায় কি? সাপ্রেস করা, ড্রাগ দিয়ে। আচ্ছা, এই জন্য 45% মানুষ অ্যান্টি ডিপ্রেসেন্টে, এটা বাই র্যান্ডম চান্স না। There is a systematic promotion to numb people down and ignore their problem. কারণ আমি তো বললাম, ডিপ্রেস মানুষ তার লাইফের ফ্রাস্ট্রেশনের যাদের ক্লিয়ার কারণ আছে, যেমন ছ্যাঁকা খাইছে অথবা পরীক্ষায় ফেল করছে, কিন্তু অনেক মানুষ ক্লিয়ার কারণ খুঁজে পায় না, তখন তারা মোর ইনকুইজিটিভ হয়, কোন জায়গায় কি হচ্ছে, কেন লাইফ এরকম কেন। তখন তারা আরেকজনের মধ্যে দোষটা, মানে এটা কাউন্টার মেকানিজম, এটা ডিফেন্স মেকানিজম ইন ওয়ান সেন্স। কাজে এই জন্য ডিপ্রেশনটা নট নেসেসারিলি একটা সিম্পল সাইকোলজিক প্রবলেম, এটা একটা সোশ্যাল প্রবলেম। কারণ একটা মানুষ ডিপ্রেশনের আশেপাশে থাকলে পাশের মানুষের কষ্ট হয়। ঠিক একই রকম সোসাইটিতে বেশি পরিমাণ ডিপ্রেশন থাকলে গভর্নমেন্টেরও কষ্ট হয়। খুব সিম্পল, তাদেরকে ম্যানেজ করা কঠিন। তারা ভোট দিবে না, তারা উল্টাপাল্টা কথা বলবে, পাবলিক সাইকোলজি চেঞ্জ করে ফেলবে এবং পুরো স্ট্রাকচার ভেঙে যাবে। এজন্য যারা ডিপ্রেসড, যারা একটু বেশি সাইকোলজিক্যালি ডিপ্রেসড, তাদের মেডিকেল বিল ফেডারেল গভর্নমেন্ট দেয়। রিলেশনটা বুঝতে পারছো এবার? আচ্ছা, এই জন্য এটা আমি অনেক আগে বুঝতে পারছি। আচ্ছা, কারণ আমার কোশ্চেন ছিল যে এটা ফেডারেল গভর্নমেন্ট পুরো এটা তাদেরকে একটা বাংলায় ডায়লগ আছে না, ভাত দে হারামজাদা, নাহলে মানচিত্র খাবো। এদেরকে ঠান্ডা না রাখলে এরা মানচিত্র খাবে। তো বুঝতে পারছো কি বলছি? এরা গভর্নমেন্টকে খাওয়া শুরু করবে এদেরকে যদি ঠান্ডা করে না রাখা যায়। যাই হোক, এইসব পলিটিক্যাল কথা আমরা আর যাব না, এনাফ ইজ এনাফ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের যে তিনটা পার্ট ছিল, তিনটা পার্টের মধ্যে একটা হলো অবভিয়াস কারণ ড্রিভেন, তারপর আরেকটা হলো কারণ ক্লিয়ার না কিন্তু স্টিল আমরা সাসপেক্ট করতেছি সাইকোলজি, তারপরে আরেকটা হলো সাইকোলজিক কারণও নাই, অবভিয়াস ট্রিগারও নাই, এটা মেডিকেল নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্স কারণে। আর আরেকটা হলো মেডিকেল ইমব্যালেন্স সাসপেক্ট করতেছো না, কারণ তারা হাইলি ফাংশনাল, তাদের ফ্যামিলি হিস্ট্রি নাই। তাহলে সেটা যাবে হলো ফিলোসফিক্যাল অথবা মেটাফিজিক্যাল লেভেলে। কিন্তু তাদের কমন, এই এভরিথিং এর মধ্যে একটা কমন থ্রেড আছে। কমন থ্রেড হলো মেমোরি এন্ড থিঙ্কিং।
তাদেরকে থিঙ্ক করতেই হবে। যদি থিঙ্কিংই না করে, তাদেরকে যদি ঘুম পাড়ায় রাখো, ফর এক্সাম্পল, নোবডি ক্যান ডিপ্রেসড। এবং তাদের যদি মেমোরি না থাকে, দে ফরগেট, তাহলে তারা হোল্ডই করলো না, তারা তো কিছু, তাদের নেগেটিভ থটটাকে তারা হোল্ড যদি না করে ছেড়ে দেয়, তাহলে তো ডিপ্রেস হবে না। দে হ্যাভ টু রিমেম্বার। কাজেই দে হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড দে হ্যাভ টু রিমেম্বার। এই দুটো হলো কমন থিম। এই জন্য তোমার সাথে 4 মাস আগে আমরা ডিপ্রেশনে আলাপই করছিলাম থিঙ্কিং নিয়ে। এই জন্য Right. আমার মনে হয় দুজনের মধ্যে একটু ডিসএগ্রিমেন্ট ছিল, আমরা ইনিশিয়ালি এগ্রি করতে পারতেছিলাম না। কিন্তু আমার মনে হয় এই ডিসকাশনটা যদি আগে থাকতো আর ওইটা যদি পরে হইতো, তাহলে যারা ভিউয়ার তাদের বুঝতে সুবিধা হতো যে আমরা কোন জায়গা থেকে শুরু করছি। আমরা লেভেল 3 তে আগে শুরু করে ফেলছি, ঠিক না? হুম। হ্যাঁ, তাহলে আমরা বেসিক্যালি ইডিওপ্যাথিক ডিপ্রেশন ওইখানে আলাপটা করছি, ইডিওপ্যাথিক। আজকে যেটা আলাপ করলাম একটা হলো সোশ্যাল, একটা মেডিকেল। Right. এখন তোমার কমেন্টস অথবা তোমার আইডিয়া বলতে আচ্ছা, থাকো। আইডিয়া থেকে শুরু করি। আপনি যখন কথা বলছিলেন তখন একটা কথা বলছিলেন যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, আচ্ছা। সো ডিপ্রেশন আর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট কতটুকু ইন্টাররিলেটেড আপনার মনে হয়? হ্যাঁ, এটার মধ্যে দুটা প্যারাডক্সিক্যাল কথা বলতেছিলাম, যে যারা একটু ডিপ্রেসড তারা কাজের কোয়ালিটি ভালো, কারণ কাজটা মনোযোগ দিয়ে করে। আবার কিন্তু ডিপ্রেস যদি বেশি হয়, তারা তো কোনো কাজই করে না, ঘরে বসে শুয়ে বসে থাকে। কাজে দুটোই পসিবল। কারণ তুমি যদি মানে ডিসফাংশনাল ডিপ্রেশন হয়, দেখা যাবে রান্নাটাও করে না, গোসলও করে না। কিন্তু যারা একটু ফিলোসফিক্যাল টাইপ ডিপ্রেশন, তারা লাইফে অলরেডি সাকসেসফুল, দে আর হাইলি ফাংশনাল, তাদের একটা ডে টাইম চাকরি আছে, তাদেরকে একটা ক্রিয়েটিভ কাজ দাও, দে উইল ডু ইট মাচ বেটার দেন আদার পিপল। কারণ হাইলি ফাংশনাল বাট স্টিল লিটল বিট ডিপ্রেস, দে আর মোর, তারা ব্যাকগ্রাউন্ডে অনেক চিন্তা করে, তাদের থিঙ্কিং ইজ মোর অ্যাক্টিভ দেন আদার পিপল। এই জন্যই তারা ডিপ্রেসড। এই জন্য আমি বলছি থিঙ্কিং এর সাথে লিঙ্ক আছে। এই জন্য ওই টাইপের মানুষ মোর ক্রিয়েটিভ কাজ করতে পারে এবং মোর প্রবলেম সলভিং টাইপ কাজ করতে পারে, কারণ ইন দ্য ব্যাকগ্রাউন্ড দেয়ার থিঙ্কিং ইজ ওয়েল রানিং। অয়েল বেশি, মানে খুব ভালো মেশিনারি চলতেছে, থিঙ্কিং মেশিনারি, দে আর হাইলি অ্যাক্টিভ। সেটাই, এটা তুমি এটা কি জানতে সেটাই চাচ্ছিলে? আমার, হ্যাঁ সেটা আমার মনে হচ্ছিল। কারণ হচ্ছে ডিপ্রেশন বলতে যে আমরা বলবো যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, এটা আসলে ঠিক না। না, গুড, আমি এগ্রি করি। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি দেখেন রবিন উইলিয়ামস, সবাই চিনে তাকে, রাইট? তারপরে একজন বাঙালি স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, তার নাম হচ্ছে মীর আফসার আলী, সে রেডিও মির্চির একজন জকি। তার 4 টাইমস সুইসাইড অ্যাটেম্প্ট আছে, কিন্তু সে কখনো কাজে, কিন্তু সে সকাল 6টার সময় রেডিওতে যায়, প্রোগ্রাম করে, তবু তার সুইসাইড অ্যাটেম্প্ট আছে। কারণ সে হ্যাপিলি ম্যারিড, তার বাচ্চা আছে, সে প্রোগ্রাম করছে, কোনো ফাংশন কিন্তু ইম্পেয়ারমেন্ট হয়নি, যে ডিপ্রেশনে বাসায় বসে আছে তা না, কিন্তু তার সুইসাইডাল অ্যাটেম্প্ট আছে। ওয়াই? there is some depression. So depression, এখানে ডিপ্রেশনটা হচ্ছে ডিফারেন্ট। ইট নট লাইক আমি পেলাম না, হয়তো বা পেলো না, কিন্তু কি পেলো না সেটা ডিফারেন্ট, পাওয়া না পাওয়া। তো এই জন্য বললাম যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট কে আমরা সবসময় বলবো না যে ডিপ্রেশন একটা, মানে ডিপ্রেশন হইলে যে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে তা না। আমরা যদি মনে করি যে আমাদের বন্ধু বা বান্ধব সে কাজ করছে, কিন্তু সে দেখি যে ভাবি যে সে যে বলে যে সে ডিপ্রেসড, সে কোনো কারণে যে বলে যে আমি ডিপ্রেসড, দে ওয়ান্ট টু টক টু ইউ। আমরা যে বলি না তুমি তো কাজ করতেছো, তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি ডিপ্রেস কিসের? We shouldn't tell like this way. Exactly. So we have to hear, like first things, if someone said I'm depressed, that means that একটা হিন্ট দিচ্ছে যে আমি তোমার কাছে কিছু বলতে চাই। Exactly. আমাদেরকে এটা আমাদের মনে হয় এটা শোনা উচিত আসলে সবাই, কি বলতে চায় সে আসলে। এটাকে হেসে উড়িয়ে দেওয়া বা না কিসের কি না তা না, কিন্তু সেটাই বলছিলাম আর কি। আর এই তো, হ্যাঁ, তুমি যে কথা বললা এটার এক্সটেনশন হিসেবে আমি বলতে চাই যে কথা বলাটা শোনা দরকার। ঠিক একই রকম ডিপ্রেশনকে যদি আমরা নেই ইজ এ সোশ্যাল অ্যান্ড থিঙ্কিং প্রসেসের ডিসফাংশন, তাহলে এটা আলটিমেট হোমিওস্ট্যাসিসে যদি ফেরত যেতে হয়, তাহলে পসিবল সলিউশন রিমেইনস ইন ইয়োর থিঙ্কিং কারেকশন
and social context understanding এবং functionally balance করা, ফাংশন দিয়ে, not neurotransmitter, not by numbing medication. তোমার যদি রুট কজে এটাকে ঠিক করতে হয় তাহলে পসিবল সলিউশন ওইখানেই সম্ভব, যেখানে তোমার অরিজিনাল থিঙ্কিং, ইন্টেনশন, ওয়ান্ট, ডিমান্ড, তারপরে নিড এবং কোনটা ইনসাল্ট, কোনটা কোপিং মেকানিজম শুড হ্যান্ডেল, আমরা পার্ট 1-এ যেগুলো আলাপ করছি সেটাকে বেস করেই তো সাইকোথেরাপি। রাইট। এখন তাহলে সাইকোথেরাপি, কিন্তু তুমি প্রফেশনাল সাইকোথেরাপি দিয়ে সবাইকে তো ট্রিট করা যাবে না। মানুষের Right. নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, কেউ যদি নিজেই নিজেরটাকে ব্যালেন্স করতে পারে, সেটা হলো বেস্ট ওয়ে। এই জন্য ইফ দেয়ার ইজ এ কিওর, দ্য কিওর মোস্ট লাইকলি, যেহেতু আমরা বলতেছি যে 80% ডিপ্রেশন কামস ফ্রম not from primary brain imbalance, not from biological change. 80% depression comes from your thinking process and the social context and your personality. If there is a cure, most likely cure remains behavioral psychotherapy, self psychotherapy, কোনো প্রফেশনাল লোক না, এবং পজিটিভ মোটিভেশনাল থিঙ্কিং, নট নেসেসারিলি মোটিভেশনাল স্পিকারের কথা শোনা। অনেকে তো প্রফেশনাল মোটিভেশনাল স্পিকার আছে, তারা হয়তো নিজেরাই ডিপ্রেসড, কিন্তু মানুষকে মোটিভেশনাল কথা বলা খুব ভেরি ইজি, তাই না? যাক, সেলফ মোটিভেশন, এই জন্য লাইফের মিনিং খুঁজে এটা হলো আলটিমেট সলিউশন ফর এনি ডিপ্রেশন। লাইফের আলকেমিটা কি? আলকেমিটা হচ্ছে আমি বলতেছি, আলটিমেট ডিপ্রেশনের সলিউশন হলো লাইফের মিনিং খুঁজে পাওয়া। এই জন্য তোমাকে আমি পার্ট 3-তে যেটা আগে আলাপ করছিলাম, বলতেছিলাম না, ডিপ্রেশন ইজ ট্রাইং টু প্রোটেক্ট ইউ, depression is a defense mechanism. It's trying to protect you, but protect you against what? তোমার আইডিয়া কি? protect you from what? এটা কিন্তু আমি বলতেছি থার্ড লেভেল অফ ডিপ্রেশন। এটার মধ্যে যদি বায়োলজিক্যাল কথা আনো তাহলে হবে না, যদি নিউরোট্রান্সমিটার আনো তাহলে হবে না, ছ্যাঁকা খাওয়া আনছো সেটাও হবে না। আমি বলতেছি ইডিওপ্যাথিক ডিপ্রেশন is trying to help you and trying to defend you, but question is against what? আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হলো এগেইনস্ট মিসিং দ্য মিনিং অফ লাইফ। মানে তুমি মিনিং অফ লাইফটা মিস করতেছো, ডিপ্রেশন তোমাকে ধরে বেঁধে ওইদিকে নিয়ে যাবে। ইউ হ্যাভ টু লুক ফর মিনিং অফ লাইফ। মানে ডিপ্রেশনটা তোমাকে অ্যালার্ট করতেছে ইউ আর মিসিং সামথিং, এবং সে প্রোটেক্ট করতেছে নট টু মিস দ্য মিনিং অফ লাইফ হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট। দের ইজ এ সলিউশন। মানে সাবকনশিয়াস মাইন্ড জানে there is a meaning of life. তুমি যদি মিনিং অফ লাইফটা না খোঁজো অথবা মিস করো, তোমাকে ডিপ্রেশন এসে ওইদিকে ফোকাস করাবে। এটা তোমাকে আগের দিন বলি নাই, আজকেও তুমি জিজ্ঞেস করো নাই, আমি একবার বললাম আমার পার্সোনাল ইন্টারপ্রিটেশন। এই জন্য ডিপ্রেশন ইজ ট্রাইং টু হেল্প ইউ, যদি এটা ফাংশনাল পার্সনের ইডিওপ্যাথিক হয়। কিন্তু যদি ডিসফাংশনাল পার্সন ছ্যাঁকা খাওয়া হয় তাহলে কিন্তু এই হাইপোথিসিস কাজ করবে না। কারো যদি নিউরোট্রান্সমিটার উল্টাপাল্টা হয় অ্যালকোহল খেয়ে, হ্যাঁ, তাহলে এই হাইপোথিসিস হয়তো কাজ করবে না, ইনডিরেক্টলি কাজ করবে, কিন্তু সেই ডিরেকশনে আমরা যাচ্ছি না। সে যখন ফার্স্ট অ্যালকোহল খাওয়া শুরু করছে, সে বেসিক্যালি লাইফের মিনিং খুঁজে পাচ্ছিল না, ওটা কম্পেনসেশন খাচ্ছিল। আমি ওই লজিকে যাব না, কিন্তু আমি জাস্ট বলতেছি ইন থিওরি যদি কারো ইডিওপ্যাথিক intellectual philosophical depression হয়, সেই ডিপ্রেশনটা is trying to help you, protect you against missing the meaning of life. ডিপ্রেশনের আসলে কি ব্রাঞ্চ আছে, রাইট? আমরা যদি ব্রাঞ্চ ধরি ডিপ্রেশনের, তার মধ্যে গিল্ট, রাইট? এটা হচ্ছে গিল্ট, অবশ্যই, রাইট? সো গিল্টি ফিলিংস, এখানে একটা ব্যাপার আমি ভেবেছি আসলে, নিজস্ব ভাবনা, আসলে এটার সাথে আসলে যাই না কতটা আপনি করবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ডিপ্রেশনের একটা মেইন ব্রাঞ্চ হচ্ছে গিল্ট, টু ফিল গিল্টি। এখন আমরা যখন আমাদের মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, আমার সাবকনশিয়াস মাইন্ড এই গিল্টিটাকে হোল্ড করে রাখে। আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি যদি মনে করি এটা আমি খারাপ ব্যবহার করেছি,
I feel guilty inside. And that's held by my subconscious mind. But my real mind is always এটাকে সাপ্রেস করে রাখে। এটা আমার ধারণা, আমি যেটা মনে হচ্ছে। সো এটা অলওয়েজ সাপ্রেস করে রাখে, কিন্তু যদি কোনো কারণে সাবকনশিয়াস মাইন্ড এটা ওভাররুল করে, তখন গিল্ট ফিলটা ঝেঁকে বসে, মোর ডিপ্রেস লাগে যে আমি এটা কেন করেছি, আমি এটা করা ঠিক হয়নি। তখন এই গিল্টটাকে কাভার করার জন্য আমরা অনেক আরো কিছু স্টেপ করি, এটা আরো খারাপের দিকে যায় হয়তো বা। আমার কাছে যেটা মনে হয়, অনেকে বলি কার্মা ইজ এ বিচ, বলি না? কার্মাটা অনেকে ভাবে যে কার্মা হচ্ছে আমার, আমি এটা খারাপ কাজ করেছিলাম এই জন্য কার্মা। আমার কাছে মনে হয় কার্মা ইজ নট লাইক এ রিয়েল থিং। আমি জানি না আপনি কি মনে করেন। এটা হচ্ছে আমার সাবকনশিয়াস মাইন্ডের আমার একটা গিল্টি ফিলিংস, এটার জন্য এটা ইম্প্যাক্টটা আমি ভাবতেছি, এটার জন্য এটা হয়েছে। অথবা এই ঘটনাটা ইদার র্যান্ডম, অথবা ওই পৃথিবী ঘুরতেছে বা সূর্য ঘুরতেছে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে, এই ঘটনাটা হচ্ছে ইকুয়েশনের জন্য হচ্ছে। ইট ডাজন্ট মিন ইট ইম্প্যাক্ট ফর মাই দ্যাট কার্মা। এটা অনলি আমার এই গিল্ট ফিলটা যেটা আমার সাবকনশিয়াস মাইন্ড হোল্ড করে রেখেছিল, সেটার জন্যই। তাহলে এই ক্ষেত্রে তোমার যে হাইপোথেসিস খুবই রিজনেবল। আর আমার যেটা হাইপোথেসিস কিছু আগে বললাম, ডিপ্রেশন ইজ ট্রাইং টু প্রোটেক্ট ইউ এগেইনস্ট সামথিং। তাহলে এই দুটাকে যদি জোড়া দিই, দেখো কি হয়, যে এই যে তুমি যদি আরেকজনের সাথে খারাপ কাজ করো, অথবা তাদেরকে অপমান করো, অথবা তাদেরকে কোনো কারণে মিসবিহেভ করো, তোমার যে গিল্ট ফিলিংস, এই গিল্ট ফিলিংসটা তুমি ভলান্টারিলি সাপ্রেস করে রাখলা, তারপরে আসলো ডিপ্রেশন। সেই ডিপ্রেশনে সে গিল্টটাকে বাইট করতে চাচ্ছে, তোমাকে দেখাতে চাচ্ছে ইউ ডিড সামথিং রং। তার মানে ডিপ্রেশন ইজ ট্রাইং টু হেল্প ইউ নট টু ডু ব্যাড থিং ফর এভার। মানে স্টিল দেখো, ডিপ্রেশন আসছে থার্ড পজিশনে, তোমার অরিজিনালটা আসছে গিল্ট। মনে করো তোমার ইগো, তোমার সুপার ইগো না, তোমার ইড গিল্ট করছে, তারপরে ইগো এসে তোমাকে ব্যালেন্স করেছে, এটা ব্যালেন্স করে ঢেকে রাখছে। কিন্তু লাস্টে সুপার ইগো মানে তোমার ওই কনসায়েন্সটা, মানে যেটা ভালো, সেটা এসে তোমাকে ওই সুপার ইগোটা ডিপ্রেশনটা নিয়ে আসছে। ডিপ্রেশনটা নিয়ে এসে তোমাকে দেখাচ্ছে ইউ ডিড সামথিং রং, ইউ শুড নট ডু ইট, এন্ড লেটস ব্রিং ইট আউট, লেটস এক্সামিন ইট and see what you did wrong so that in the future you will not do the same wrong thing again. Still দেখো, depression is trying to help you, and depression আসতেছে থার্ড পজিশনে, comes from super ego। মানে যদি তুমি ওই টার্মিনোলজিটা বলতে চাই, আমি আবার বলতেছি, এই তিনটাই আলটিমেটলি একটা সিঙ্গেল সোর্স, তোমার মন, তোমার থিঙ্কিং। কোনো আলাদা ইগো সুপার ইগো আলাদা পার্ট বলতে কিছু নাই। ডেসক্রিপশনের জন্য আমি জাস্ট তিনটা ভাগ আনলাম। কাজেই স্টিল আমাদের দুজনের হাইপোথেসিস ইন এগ্রিমেন্ট, আমরা মিউচুয়ালি কন্ট্রাডিক্টরি কিছু বলতেছি না, এটা গুড। এবং ইন্ডিপেন্ডেন্স, এভরি টাইম ইন্ডিপেন্ডেন্ট থিং ইউনাইটস, দ্যাটস এ ভেরি গুড সাইন। না, এখন আরেকটা জিনিস আসে, মনে করেন এই যে আপনি বলেন যে আপনার ডিপ্রেশন আপনাকে হয়তোবা হেল্প করতেছে, প্রোটেক্ট করতেছে, রাইট? তো আমার যে সাবকনশিয়াস মাইন্ডটা, আমি ভাবতেছি যে গিল্টি, যেটা আমার যে গিল্ট ফিলিংটা আমার ডিপ্রেশন, সেটাকে প্রোটেক্ট করতেছে, আমি আরেকজনের সাথে খারাপ কাজ করবো না। কিন্তু আমি তো হয়তোবা করেই যাব এই খারাপ কাজগুলো, যতক্ষণ পর্যন্ত আমার মাইন্ড, ওই সাবকনশিয়াস মাইন্ডে যেটা ধরে রেখেছিল গিল্টটা, ওটাকে না স্বীকার করে নিচ্ছে, কারণ সাপ্রেস করে রাখছে অলওয়েজ। যখনই সাবকনশিয়াস মাইন্ড ওভাররুল করবে, যে বলবে যে না, ইট ওয়াজ, you did something wrong, because my mind is saying like, no, I'm not doing anything wrong, what I've ever done, I did it, that's it. But আমার সাবকনশিয়াস মাইন্ড কোনো কারণে ভেবেছিল এটা কিন্তু গিল্টি করেছো তুমি কারোর সাথে। এক্স্যাক্টলি তোমার সাবকনশিয়াস, প্রত্যেক মাইন্ডে গুড এন্ড ব্যাড এর ইন্ট্রিনসিক রিসেপ্টর আছে। এই রিসেপ্টর ঠিকই টের পাইছে ইউ ডিড সামথিং রং, তুমি অ্যাকনলেজ করো আর না করো। এক্স্যাক্টলি এই জন্য দেখো, এই তুমি যখন এটা অ্যাকনলেজ করলা, মানে সুপার ইগো এসে যখন ডিপ্রেশনটা দিয়ে তুমি সবকিছু বাইর করে এক্সামিন করে তুমি স্বীকার করলা এবং এটাকে অ্যাকনলেজ করলা, তাহলে ওই অ্যাকনলেজমেন্ট ইটসেলফ সলভস 90% অফ দ্য প্রবলেম। কারণ তোমার দেখো ডিপ্রেশনে চলে গেল, আর প্লাস তোমার মনটাও পরিষ্কার হলো, পরবর্তীতে ওই রকম কাজ করবা না। 90% প্রবলেম সলিউশন, ইফ নট 100%, আমি জাস্ট বলতেছি 90% প্রবলেম শুধু রিকগনিশনেই সলভ হয়ে গেল। এটার প্যারালাল দুটা কনসেপ্ট আছে, তওবা আছে না, আর ক্রিশ্চিয়ানিটিতে আছে রিপেন্ট। ব্যাপটিজম, দুটো সেম কথা।
বাংলা হলো, বাংলায় না মানে অ্যারাবিক আব্রাহামিক ট্র্যাডিশনে হলো তওবা করা। এর গ্রিক অথবা মানে ওয়েস্টার্ন ক্রিশ্চিয়ানিটির আইডিয়া হলো রিপেন্ট। কাজেই একই কনসেপ্ট, তুমি জাস্ট স্বীকার করলে তোমার 90% প্রবলেম অলরেডি সলভড। তোমার মন পরিষ্কার করলে তোমার নিজের মনই তোমাকে ওই প্যাচঘর থেকে বের করে নিয়ে আসবে, এবং it will help you not to do the same thing again, so your mind will not be guilty, your mind will be free. হ্যাঁ, যাক, আমরা কি যেন বলতেছিলাম? আমি বলছিলাম আসলে গিল্ট নিয়ে। So it doesn't mean like this is the end of your life, এক্স্যাক্টলি। first of all. সেকেন্ড থিং হচ্ছে এই গিল্ট ফিলটা যদি তুমি মনে করো যে গিল্ট, ওকে, যখন তুমি গিল্টটা ভাববা তোমার সাবকনশিয়াস মাইন্ড, এই যে আপনি যেটা বলেন আর করবো না, তো বা যেটা বললেন সেটা যদি হয় দ্যাটস ফাইন, দ্যাটস গুড। বাট আপনি যদি থিঙ্ক করেন যে এই গিল্টটা আপনাকে করেছেন, তো এটা আপনার ফাইনাল ডেস্টিনেশন, দিস সিন লাইক ইউ উইল নেভার গেট রিড অফ ফ্রম দিস থিংস, দ্যাটস নট ট্রু এট অল। এক্স্যাক্টলি। So you can change yourself, you can do any other thing, but you will not do it with other people, might be the same thing, so whatever you did. But don't stick on that things like, okay, I did this one. একবার গিল্ট হয়ে গেছে দেখে এটা ইররিভার্সিবল তা না। এনিথিং মানে যত ক্রাইমই হোক, কেউ যদি পরিষ্কার মনে সরি ফিল করে, আমার মনে হয় এই জন্য বলছি 90% ইজ অলরেডি সলভড। আমি বলতেছি না গ্যারান্টেড এভরিথিং সলভ হয়ে যাবে, কারণ সে এমন কিছু করতে পারে যার কারণে আশেপাশে কোনো মানুষ তাকে মাফ করে দিবে না। কাজে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে, সেই কনসিকুয়েন্স ফেস করতে যে তার লাইফ আনহ্যাপি থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট দ্য বিগিনিং টু সলভ দ্য প্রবলেম, মানে এটা ছাড়া সলভ হবে না। নিজেকে বিশুদ্ধ করা ডিফারেন্ট। যেমন মনে করেন আপনার শরীরটাও যদি এরকম হয় যে বিভিন্ন সেলের মেসেঞ্জার আরএনএ গুলো যদি রং কোড করে, এটা সাধারণত প্রসেস হয়ে যাচ্ছে সেলগুলো, রাইট? এক্স্যাক্টলি। সেলটা প্রসেস হচ্ছে, কিন্তু তার মানে এই না যে নতুন কোনো এমআরএনএ আসবে না। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি তাই ব্যাপারটা আমার তাই মনে হয়। আপনি কি মনে হয়? তাহলে তুমি যেটা বলতেছো যে আমরা আমাদের আগের দিন ডেথের ডিসকাশন থেকে, আচ্ছা, সেটা আমার মনে আসতেছিল। হ্যাঁ সেটাই, তুমি যেটা অ্যাপোপ্টোসিস বললা, এটা ভালো এক্সাম্পল যে এররের কারণে সেল অ্যাপোপ্টোসিস করে, মানে সেলের ডেথ হয় ডিউ টু ইটস এরর। মানে এই আইডিয়াটা সেদিনকে বলি না, মানে আসে নাই মাথায়। তো তোমার কথা শুনে মনে হলো যে এটা একটা ভালো পয়েন্ট। তা সাইকোলজিক্যালিও তোমার মনে যে অনেকে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, সেই সুইসাইডাল টেন্ডেন্সির সাথেও গিল্ট ফিলিংসটা ইনভলভড, তাই না? কাজে খুব বেশি যদি গিল্ট আসে তখনই তো মানে সুইসাইড করে, তাহলে সুইসাইড ইজ এ ম্যানিফেস্টেশন অফ ডিপ্রেশন ইন জেনারেল, তাই না? কাজেই কিন্তু কেউ যদি গিল্টটাকে বাইরে আনে, অ্যাটলিস্ট ইট উইল বি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ওভারকামিং অর সলভিং দ্য ডিপ্রেশন প্রবলেম। কিন্তু এটা নট দ্য সলিউশন ইটসেলফ, কারণ আমি তো বললাম লাইফের মিনিং পাওয়া অনেক ডিফিকাল্ট কাজ, সেটা হলো স্টেপ 2 স্টেপ 3, কিন্তু অ্যাটলিস্ট টুয়ার্ডস দ্য রাইট পাথ। তবে একটা জিনিস আমি তুমি মেনটেন করবো, স্পেশালি এই ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অথবা ইন্টেলেকচুয়াল ডিসকাশন গুলাতে অথবা মেটাফিজিক্যাল ডিসকাশন গুলাতে আমরা একটা জিনিস মেনটেন করবো, সেটা হলো ইট হ্যাজ টু বি 100% স্পন্টেনিয়াস, আগে থেকে প্ল্যান করা না। তারপরে কোনো বইয়ের অথবা কোনো পার্সনের আইডিওলজি ধরে বলবো না, কারণ আমরা যা বললাম ফ্রয়েডও বলে নাই, আর ফ্রয়েড যদি বলে থাকে সেটা সে ইন্ডিপেন্ডেন্টলি বলছে। আমি যে তোমাকে বললাম, তুমি যে আমাকে বললে, এটা আমার আর তোমার অরিজিনাল থিঙ্কিং। এটা ফ্রয়েড যদি, আমি জানি না ফ্রয়েড বলছে কিনা, সম্ভবত বলার কথা না, কিন্তু যদি এরকম আশেপাশে কিছু বলে, সে তার নিজের আইডিয়া থেকে বলছে, আমি তার কাছ থেকে শুনি নাই, তুমি তার কাছ থেকে শোনো নাই। সেটাই আমরা চেষ্টা করব এই সাইকিয়াট্রি, সাইকোলজি অথবা ফিলোসফি, মেটাফিজিক্সের আইডিয়াগুলা আমরা যত সম্ভব অন্য মানুষেরটা না বলতে, কারণ অন্য মানুষেরটা বলে বলে দুনিয়াতে বই ভরে গেছে। তাহলে আজকে এই টপিকস এই পর্যন্ত থাকুক।